যে আইটি সাহেবের সাথে কথা বলার জন্য। এখন এই শ্রমবোধন হচ্ছে শ্রমিকদের জন্য। আমরা এসে যদি আইটি সাহেবকে না পাই, আইটি সাহেবের সাথে কথা বলতে না পারি, তাহলে শ্রমবোধন কেন? আমরা শ্রমিকরা যদি শ্রমভবন থেকে কোনো সুবিধা না পাই, তাহলে শ্রমবোধন কেন রাখা হয়েছে? আর আমরা কেন সারাদিন এতগুলো নারীর শ্রমিক এই শ্রমভবনের সামনে না খেয়ে দুধের বাচ্চা রেখে, ছোট ছোট বাচ্চা রেখে আমরা এখানে বসে আছি? তো আপনারা শুনলেন যে আমাদের সাথে যেই সচিব স্যার আমাদের যে আশ্বাস দিয়েছিল যে আপনাদের কারো চাকরি যাবে না, আপনারা সবাই এখন হয়েছে যে নতুন যদি ঠিকাদারও থাকে তাহলে যাতে আমাদের কারো চাকরিচ্যুত না করে এবং ঠিকাদার যাতে এই কথা বাতিল হয়ে যায়। অর্থ মন্ত্রণালয় সেই কাজগুলো মানে কাগজপত্র পাঠানো হয়েছে, সুপারিশ পাঠানো হয়েছে। সেই সুবাদে আমরা যখন কক্ষবেদিতে গতকালকে হাসপাতালে যাই এবং আমাদের সাথে জাতীয় নাগরিক কমিটি শ্রমিক ছিল, তো সেই জায়গায় আমরা যখন মহাপরিচালককে মানে পরিচালক সাহেবকে যখন বলি যে এই বিষয়টা স্যার আপনি ঠিকাদারের সাথে আলাপ আলোচনা করে এটা একটা সমাধান করেন, তা না হলে আমরা এই শ্রমিকগুলো এত বছর 20 বছর যাবত চাকরি করতেছে তারা কোথায় যাবে? তখন উনি স্যার বলে উনি ঠিকাদারের সাথে কথা বলবে, কিন্তু সকাল হতে না হতে এই পুরো নতুন শ্রমিকদের সে যোগদান করিয়েছে এবং এই যে আমাদের যে বোনরা এখানে বসে আছে তারা এখন এই যে চাকরি ছেড়ে এবং এই যে অসহায় জীবন নিয়ে তারা সকাল থেকে না খেয়ে এই শ্রমভবনে এসেছে। তো আপনারা জানেন যে সচিব স্যার আমাদের একটা কমিশন গঠন করে দিচ্ছে। সেই কমিশনের কাজ হচ্ছে কোথাও যাতে শ্রমিকদের ছাঁটাই না হয় এবং 15 দিনের মধ্যে সকল বেতন বোনাস এবং যত বকেয়া বেতন আছে পরিশোধ করা। তো ঈদের কারণে হয়তো এটা আমাদের কিছু হয়ে গেছে, কিন্তু আজকে যে অবস্থা দেখলাম, আজকে যে সিচুয়েশন আমরা বুঝতে পারলাম, এই আজকে যাকে এই কমিটির প্রধান করে দায়িত্ব দেওয়া হয়েছে সে তাকে দিয়ে আমরা মনে হয় যে কোনো কিছু হবে না। কারণ উনি আজকে সারাদিন এখানে যে 31 জন শ্রমিক বসে আছে এবং তাকে আমরা 15 থেকে 20 বার ফোন করছি, কিন্তু সে ফোনটা রিসিভও করে নাই। তাহলে বুঝেন এই কমিশনের যে গঠন হয়েছে তারে দিয়ে আমাদের এই মুক্তি আশা করি না আমরা। তো আজকে আমরা এই একটা সিদ্ধান্ত আসতে চাই, যত বকেয়া বেতন শ্রমিক আছে যারা এখনো পান নাই তাদেরকে চাকরিচ্যুত করতে সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারীদের বলতে চাই, আপনারা সবাই যার যার অবস্থান থেকে তৈরি থাকুন। আমাদেরকে ইসমাইল সাহেব ওই জায়গায় তাকে 6 ঘন্টা সময়, আগামীকাল সকাল 10টার ভিতরে যদি আমাদের কারোর সাথে যোগাযোগ না করে এবং আজকে যে কাজগুলো সে করছে সেটা যদি সে ভুল স্বীকার না করে, তাহলে আমরা সারা বাংলাদেশের সকল যে আউটসোর্সিং ভাই বোনেরা আছে তাদেরকে আমরা এই জায়গায় আনতে বাধ্য হব। আরেকটা কথা বলতে চাই, তারা সবসময় আঙ্গুল তোলে কিন্তু সচিবালয়ের দিকে। আমরা আউটসোর্সিং কর্মচারীরা সচিবালয় ঘেরাও করার মতন জায়গায় আমরা যেতে চাই না, কিন্তু তাদেররা বলে যে ওই জায়গায় আপনাদের কাজ, এই জায়গায় কোনো কাজ নাই। তাই আমরা বলতে চাই যে আমাদের যদি এই আন্দোলনে যদি আপনারা সঠিক নিয়ম বাস্তবায়ন না করেন এবং এই ভাই বোনদের যদি চাকরি ফেরত না দেন, আর যদি কোনো ঠিকাদার একজন লোক চাকরিচ্যুত করে এবং এই যে মুক্তা মেডিকেলের যে যদি চাকরিটা আবার পুনরায় বহাল না করে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে ডাক দিতে বাধ্য হব। সেই জন্য আমরা আউটসোর্সিং কর্মচারীদের দায়ী করতে পারবেন না। তো আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট মাহবুব রহমান ইসলাম সাহেব। উনি আমাদের আজকে সারাদিন আমাদের সাথে ছিল এবং তার মোবাইল দিয়ে আজকে বিভিন্ন জায়গায় বারবার ফোন করছে, কিন্তু তার ফোনটাই রিসিভ করে নাই। আজকে যদি একটা আইনজীবীর ফোন রিসিভ না করে, তাহলে আমরা তো সাধারণ কর্মচারী, তাহলে আমাদের কি তারা গুরুত্ব দিবে? তো আমরা বলবো ইসমাইল আমাদের সাথে আপনি আমাদের মানে আপনার মূল্যবান বক্তব্য দিবেন এবং দিক নির্দেশনা দিবেন, যেভাবে দিক নির্দেশনা দিবেন আমরা সেভাবে বাস্তবায়ন করার জন্য কাজ করতে থাকবো ইনশাল্লাহ। প্রিয় শ্রমিক ভাই বোনেরা এবং এখানে যারা অন্যান্য আছেন, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, আইন শৃঙ্খলার বাহিনী যারা দায়িত্বে আছেন এবং সরকারের যারা সংবাদ গোয়েন্দা সংস্থা যারা আছেন, আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, একটা সমস্যা যদি ছোট থেকে যদি সমাধান হয়ে যায় তাহলে অনেক ভালো, সবার জন্য ভালো হয়। আবার ছোট থেকে অনেক সমস্যা কিন্তু অনেক বড় হয়ে যায়। আজকে এই যে জাতীয় বক্তব্য মহাখালী আপনারা শুনলেন, জান্নাতের বক্তব্য, আরো কয়েকজনের বক্তব্য শুনলে আপনাদের চোখে পানি আসবে। 20 বছর 16 বছর যাবত চাকরি করে এরা। কোন চাকরি করে? যার শরীরে ক্যান্সার হয়ে যায়, শরীরের মাংস খুলে পড়ে যায়, টিবি হয়ে যায়, প্রসাব পায়খানা করতে পারে না, অনেক ধনী লোকের স্ত্রী মেয়ে ছেলেরাও তার সামনে যায় না, তখন এই পেটের দায়ে
আজকে এই কাজ করে যাচ্ছে আমাদের আউটসোর্সিং এই নারী শ্রমিক করে না, ঠিক আছে নাকি? আজকে সেখানে কাজ করছে 16 বছর যাবৎ কাজ করছে, 20 বছর যাবৎ কাজ করছে, গত 10 মাস যাবৎ কোনো বেতন দেওয়া হলো এই শ্রমিকদের। সরকার পরিবর্তন হলো, ফেসিস্ট পরিবর্তন হয়ে গেল, কিন্তু এই আউটসোর্সিং এর যে ফেসিস্ট, সেই ফেসিস্ট কিন্তু পরিবর্তন হয় নাই। আমাদের এখন আউটসোর্সিং এর ফেসিস্টটা কোথায় বসে আছে এটা আমরা শিকড় খুঁজে পেয়ে গেছি। এই আউটসোর্সিং যারা কন্ট্রাক্টর তারা শ্রমিকের কাছে 5% সরকারের কাছে নিবে। এখন শ্রমিকের টাকাগুলো 15% 20% কমিশন কন্ট্রাক্টররা চুষে নিচ্ছে। একজন আউটসোর্সিং এর শ্রমিকের কাজের জন্য তাকে 1 লাখ 1.5 লাখ টাকা তার কাছে নিয়ে নিচ্ছে সরকারি চাকরির কথা বলে। 66টা অধিদপ্তরে মন্ত্রণালয়ে আজকে সরকারের প্রত্যেকটা ক্ষেত্রে আউটসোর্সিং আছে। এখানে এই শ্রমিকদের, এরা শ্রমিক, এরা কাজ করে, এদের কোনো ঘন্টা নাই, 12 ঘন্টা 16 ঘন্টা কাজ করে ওভার টাইম ছাড়া। আজকে এই শ্রমিকরা এখানে দেখেন গত 9 মার্চ এখানে শ্রম সচিব এসেছিল, ছিল না শ্রম সচিব? হাজার হাজার শ্রমিকের সামনে 7 দিন অবস্থান ধর্মঘটের পরে একটা সিদ্ধান্ত হয়েছে, একটা কমিটি হয়েছে। এই কমিটি বলছে যে 1 নম্বরে বলছে আউটসোর্সিং কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের মজুরি বেতন ভাতাদি সংক্রান্ত অভিযোগ শুনানি ও নিষ্পত্তি গ্রহণ করা হবে। এই অফিস বানানো হয়েছে এটা। 2 হচ্ছে যে সমস্ত ঠিকাদার প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিকের চাকরিচ্যুতির বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য উপাত্তের ভিত্তিতে তদন্তপূর্বক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে ব্ল্যাক লিস্টিং করা হবে। আজকে আমরা হাতে নাতে প্রমাণ পেয়েছি, এই যে খান এন্টারপ্রাইজ ব্রাদার্স মহাখালী বক্ষপতি হাসপাতালে শ্রমিকের কাছে 1.5 লাখ টাকা করে চেয়েছে, উনি নাকি 25 লাখ টাকা খরচ করেছে এই সরকারি দপ্তরে বিভিন্ন স্তরে স্তরে টাকা দিয়েছে, ঠিক কিনা বলেন সবাই? এই ভিডিও আমি জনাব শফিকুল ইসলাম শ্রমিক সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। এসবি আছেন, বিএডি আছেন, এনএসআই আছেন, তারা দেখেন শফিক সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছি। এই 25 লাখ টাকা কে খেলো? কোন টাইওয়ালা কোটালা ব্যক্তি এই 25 লাখ টাকা খেলো? আজকে সেই 25 লাখ টাকা আদায় করার জন্য এই গরিব শ্রমিকদের কাছে চাপ দিচ্ছে। সেখানে আমরা গতকাল থেকে শ্রমিকদের বাদ দেওয়া হয়েছে জাতীয় মহাখালীতে বক্ষপতি হাসপাতালে। শ্রমিকরা সারাদিন মানববন্ধন করেছে। আমি নিজে এসেছি, সচিবালয়ে মিটিং ছিল, এই আইজি উনি ছিল, নতুন আইজি আসছেন, উনি ছিল ওই মিটিং এর মধ্যে। আমি বললাম এই কথা, উনি বললেন আমার অফিসে আইসেন। অফিসে আসলাম, কালকে দেখা করে গেলাম। আজকে দেখা করার কথা বললাম, শ্রমিকদেরকে তো বের করে দিতে। আজকে এখানে সকাল থেকে 31 জন শ্রমিক না খেয়ে বসে আছে। এই আইজি ওনার সাথে ইন্সপেক্টর যে ফ্যাক্টরিজ, এটা পুলিশের আইজি না, ইন্সপেক্টর ফ্যাক্টরিজ, তার সাথে দেখা করার জন্য ওনাকে আমি অন্ততপক্ষে 20 বার টেলিফোন করেছি আজকে মোবাইলে। ওনার পিএস এর সাথে সাক্ষাৎ করে গেছি আমি নিজে 3 বার, এবং আমাদের শ্রমিকরাও গিয়েছেন নাকি, আপনাকে গেছেন না সেখানে? এরপর ওনার অ্যাসিস্ট্যান্ট যে আছে তার সাথে দেখা করেছি। দেখেন এই আইজি সচিবালয়ে মিটিং শেষ হয়েছে 4টার সময়। তারপরে সে খবর নিচ্ছে শ্রমিকরা এখানে বসে আছে, সে বাড়িতে চলে গেছে বা কোথাও চলে গেছে। সে হচ্ছে আউটসোর্সিং শ্রমিকদের সমস্যার সমাধানের জন্য গঠিত কমিটি, সে সভাপতি নাকি? সভাপতির এই হলো চরিত্র। উনি যে গাড়ি নিয়ে চলে গেছে, এই যে একটা পাথর গাড়ি দেখতেছেন পিছনে, এই 4 কোটি টাকা দামের গাড়ি, এই আইজি ওনার বাপদাদার 14 গোষ্ঠী বাড়ি করে বিক্রি করলো, এটা গাড়ির দাম হবে না। আজকে এই চাকরির বিনিময়ে বাপদাদার 14 গোষ্ঠী বিক্রি করলো, একটা গাড়ির দাম হবে না। এবং 14 গোষ্ঠীর মধ্যে এই গাড়িতে চলে কিনা তদন্ত করলে বোঝা যাবে। আমি এসবি, এনএসআই, ডিএসি আপনার বলে তদন্ত করেন। আজকে সেখানে এই গাড়িতে চলে, এই গাড়িতে চলে যে পথ ধারণ করে এই শ্রমিকরা এসেছে তার কাছে বিচার দেওয়ার জন্য, নালিশ দেওয়ার জন্য, সে টেলিফোনে খবর নিয়ে এখানে না আইসা 20 বার আমি ফোন দিচ্ছি, ফোন না দেয়া বাড়িতে আরাম করতে চলে গেছে। এই আরাম করার জন্য তো তাকে তাই চাকরিটা দেওয়া হয় নাই। একজন থানার ওসি যদি সবাই রাত্রে ঘুম হারাম করে সারা রাত থানার মধ্যে বসে ডিউটি করতে পারে আইন শৃঙ্খলার জন্য, আর আপনি এরকম একটা গাড়ি চলেন, 4 কোটি টাকার গাড়ি, সরকারের পেট্রোল, সরকারের তেল খরচ করেন, আর এখানে সমস্যার সমাধান না করে হাওয়া খাওয়ার জন্য এখন বাড়িতে গিয়ে আরাম করবেন, এটা তো হতে দেওয়া যাবে না। সেখানে বাংলাদেশের টাকা দিয়ে হবে না। আপনি ভাবতেছেন চলে গেছেন 31 জন, কালকে দেখানো হয়েছে 65 জন। আরেকটা হাসপাতাল আসতেছে এখানে, সারা বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল আসবে।
আসবে। আপনার সঙ্গে কথা বলে একবার টিপ দিয়ে আমি বুঝে গেছি, যেহেতু প্রায় 40 বছর যাবত আমি শ্রমিক আন্দোলনের সাথে জড়িত, একটা বার টিভি দিয়ে কালকে আপনার কথায় বুঝে গেছি যে ওই কন্ট্রাক্টরের ওদের হাত নাকি বড়, ওরা নাকি অনেক শক্তিশালী, এবং আপনি হাসতে হাসতে বলেছেন যে এখন ওদের চাকরি চলে গেলে কি করা যাবে, অর্থাৎ মন্ত্রণালয়ে যে নির্দেশনা দিয়েছে সেটা নাকি কচু পাতার পানি উনি বলছেন, অর্থাৎ মন্ত্রণালয় উনি মানে না, ওনার গোড়া কোথায় খুঁজে বের করতে হবে আমাকে, এই ধরনের কোন গোড়ায় চলে সেখানে। আমরা কালকে আসবো, শ্রমিকরা আসবে, যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন এখানে শ্রমিকরা আসবে, সকালে এবং বিকালে যাবে এখান থেকে। চাই না আমার অনশন করতে, শ্রমিকরা আমার অনশন করতে চেয়েছে, আমি বলেছি বাবা তোমরা আমার অনশন না করে প্রত্যেকদিন সকাল 10টায় আসবা এবং 5টায় যাবা। এইভাবে আরো বাংলাদেশের যে 6 লাখ শ্রমিক আছে, ৬৬টি অধিদপ্তর আছে, সরকারি প্রতিষ্ঠান, এগুলো এই প্রতিষ্ঠানের শ্রমিক একটা একটা করে যখন আসবে, তখন আপনার এমনও হতে পারে শ্রমিকরা দাবি তুলতে পারে যে আপনি যখন অযোগ্যতার পরিচয় দিয়েছেন, দায় পরিচয় দিয়েছেন, ওই যে আপনার গ্রিক যখন পড়ে তখন নিরু তখন বাঁশি বাজায় বসে বসে আরামে, আর ওই গ্রিকের আগুন দেখে সে বসে বসে মজা ওঠে, আপনাকে মজা উঠতে দেওয়া হবে না। বাহানা পরিত্যাগ করেন, সুন্দরভাবে কাজ করেন, সমস্যার সমাধান করেন ছোট থাকতে। যদি শ্রমিকের সমস্যাটাকে সমাধান করেন, কন্ট্রাক্টরকে ব্ল্যাক লিস্টিং করেন এবং ধরে নিয়ে আসেন কন্ট্রাক্টর এই অপকর্ম করছে কিনা। আর না করলে, যদি না পারেন, সরকারি আইন অনুযায়ী আপনি সে চাকরিতে কিভাবে থাকবেন সেটা সরকারি বিবেচনা করবে, সব কাজ উপদেষ্টা করবে আর সচিব করে দিবে, আর আপনারা এরা আরামে বসে বসে এরকম বিল্ডিং এর মধ্যে থাকবেন আর বলবেন আমি আইছি আর গাড়ি বুক করবেন। এটা জন্য বাংলাদেশে 2000 মানুষ জীবন দেয় নাই। আমি কিছুক্ষণ আগে সবার উদ্দেশ্যে বলি, মুখে দেন, মুখে 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 দেন। এই ইকবাল ভাই মাইকটা মুখের কাছে দেন। আমি কিছুক্ষণ আগে এই আইজিকে লেগেছি, আইজি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর। ভাই আজকে আপনার অফিসে আসতে বলেছিলেন, দুপুরের পরে আমাকে আসতে বলেছিলেন। আমি কয়েকবার আপনার অফিসে এসে আপনার স্টাফ অফিসারের সঙ্গে কয়েকবার সাক্ষাৎ করেছি। আপনি সচিবালয় মিটিং শেষে অফিসে না এসে 4:30টার পরে ব্যক্তিগত কাজে চলে গিয়েছেন। আমি অন্তত 10-12 বার ফোন দিয়েছি, রিসিভ করেন নাই। জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের 31 নারী শ্রমিক শ্রমভবনে সারাদিন না খেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য বসে আছে। তাদের কেন চাকরিচ্যুত করা হলো? 10 মাসের বেতন বকেয়া, অথচ আপনি সেই কমিটির সভাপতি। আপনার কি কোনো দায় দায়িত্ব নেই? সবকিছু উপদেষ্টা আর সচিব করে দিবে, আর আপনি শুধু সরকারি বেতন ভোগ করবেন, সরকারি গাড়ি চড়বেন, আমরা আপনার পিছু পিছু ঘুরবো। এই জন্য তো ফেসিস সরকার পরিবর্তন হয় নাই। আরো অনেক আপত্তিজনক কথা শোনা যাচ্ছে, সত্য কিনা জানি না। শ্রমিকদের সমস্যা জড়িয়ে রেখে আপনি আরাম ভোগ আর চাকরি সুবিধা আমরা কাম্য করি না। দেশের সাথে জনস্বার্থে আমাদের সকলকে দায়িত্বশীল, মানবিক, জবাবদিহিমূলক কাজ করতে হবে। দুঃখিত, আমি বিষয়টি মাননীয় উপদেষ্টা ও সচিব মহোদয়কে জানাবো। অলরেডি আমি মাননীয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাকাত হোসেন এবং আমাদের শ্রম সচিব সাহেবকে আমি আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ওনারা সেটা সিন করেছে অলরেডি। আমরা দেখব কালকে ওনারা কি উদ্যোগ গ্রহণ করে। কন্ট্রাক্টরের কালো হাত, কন্ট্রাক্টরের দুর্নীতি টিকবে থাকবে, নাকি এই দেশের শ্রমিক কর্মচারীরা কাজ করে তাদের পেটের ভাত চুকবে, এটাই প্রমাণ হবে আগামীকাল। সবাইকে ধন্যবাদ। আমি আরো অনেক ধন্যবাদ জানাই যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা এখানে অনেক কষ্ট করছেন। আমাদের পক্ষ থেকে ভেঙে দাও, ঘুরিয়ে দাও, 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 ভেঙে দাও, ঘুরিয়ে দাও। আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, দাস কোথায় খবর দে, সারা বাংলায় খবর দে। এগুলো চাই স্বাধীনতা, আর নয় দাসপ্রথা। এবার চাই মুক্তি, এবার চাই মুক্তি।